অ্যানালজেসিয়া মানে তো ব্যথা, ব্যথা কমানো। তাহলে যেটা স্ট্রং অ্যানালজেসিক মানে হচ্ছে যারা খুব ভালো ব্যথা কমাবে, অনেক স্ট্রংলি পেইন রিলিফ করে তারা হচ্ছে মরফিন অ্যান্ড ফেন্টানাইল। আরেকটা দেখো ইন্টারমিডিয়েট, যেটা ইন্টারমিডিয়েট হচ্ছে বুপ্রেনরফিন আর হচ্ছে পেন্টাজোসিন। এই ড্রাগ গুলোর নামগুলো কিন্তু ভালো করে অনেকবার করে পড়বা, এক একটা 10 বার করে পড়বা। প্রথমে মুখস্থ করার সময় লিখবা 5 বার। তারপর দেখবা বানানো ভুল হবে না, যাতে স্পেলিং মিস্টেক না হয় পরীক্ষার খাতায়, বা বলার সময়ও যাতে ভুল না হয়। আর এটা হচ্ছে উইক। উইক মানে হচ্ছে তার অ্যানালজেসিক প্রপার্টিটা খুব কম, কোডেইন। তো আমরা এটাকে মেইনলি কোডেইন, যেটাকে আমরা পেইন রিলিভার হিসেবে আমরা ইউজ করি না, মানে অ্যানালজেসিয়ার জন্য আমরা অ্যানালজেসিক পারপাসে আমরা ইউজ করি না। এটা হচ্ছে এমনিতে কাফ সাপ্রেসেন্ট হিসেবে ইউজ করা হয়, মানে হচ্ছে যাদের কফ কাশি হয় তাদের ক্ষেত্রে কাফ সাপ্রেসেন্ট হিসেবে ইউজ করা হয়। যদিও এখন অনেক ভালো কাফ সাপ্রেসেন্ট আছে কোডেইন থেকে, কোডেইনের কাফ সাপ্রেসেন্ট প্রপার্টি ভালো, কিন্তু তাদের কি বলেছিলাম একটু আগে যে অপিওয়েড গুলার অ্যাডিকশন একটা থেকে যায়, অ্যাডিকশন পটেনশিয়ালটা অনেক বেশি, তারা অ্যাডিকশন করে ফেলে। তো সেই যে কারণে আমরা এটা যদিও কাফ সাপ্রেসেন্ট হিসেবে ভালো কাজ করে, তারপরেও হচ্ছে আমরা এটা ইউজ করি না। কিন্তু এটা অ্যানালজেসিক হিসেবে আমরা ইউজ করি না, মানে হচ্ছে ব্যথা কমানোর জন্য আমরা কোডেইনটা ইউজ করি না। তো এটার যে কোডেইনের কথা যে বললাম, এটা আলাদা করে একটু লিখে রাখো যে কোডেইনটার কাফ সাপ্রেসেন্ট প্রপার্টি থাকে, উইক অ্যানালজেসিক প্রপার্টি উইথ গুড কাফ সাপ্রেসেন্ট প্রপার্টি। আচ্ছা, এখন আসো আরেকটা ক্লাসিফিকেশন, এটা হচ্ছে ফাংশনাল ক্লাসিফিকেশন। ফাংশনাল ক্লাসিফিকেশন মানে হচ্ছে রিসেপ্টরের উপর কাজ করে তারা কে কি রকম বিহেভ করে সেটার উপর ডিপেন্ড করে বলা হয় ফাংশনাল ক্লাসিফিকেশন। আচ্ছা, তাহলে ফাংশনাল ক্লাসিফিকেশনের মধ্যে দেখো প্রথমটা হচ্ছে পিওর অ্যাগনিস্ট। পিওর অ্যাগনিস্ট, অ্যাগনিস্ট তো পড়ে আসছো। পিওর অ্যাগনিস্ট মানে কি, যারা রিসেপ্টরের সাথে বাইন্ড করে রিসেপ্টরকে অ্যাক্টিভেট করবে তাদেরকে বলা হয় অ্যাগনিস্ট। তাহলে পিওর অ্যাগনিস্ট কারা, তারা হচ্ছে মরফিন আর হচ্ছে কোডেইন। পার্শিয়াল অ্যাগনিস্ট, পার্শিয়াল অ্যাগনিস্ট মানে জানো, যারা হচ্ছে পার্শিয়ালি বাইন্ড করে রিসেপ্টরের সাথে, মাঝে মাঝে তারা অ্যান্টাগনিস্টের মতো বিহেভ করে। এটা কি, বুপ্রেনরফিন। তাহলে পিওর অ্যাগনিস্ট হচ্ছে মরফিন, কোডেইন, পার্শিয়াল। এগুলো কিন্তু সব মুখস্থ করতে হবে, মুখস্থ করার জিনিস এগুলো সব। পার্শিয়াল অ্যাগনিস্ট হচ্ছে বুপ্রেনরফিন, মানে নামগুলা ক্লাসিফিকেশনটা মুখস্থ করতে হবে তোমাদের। অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, যারা মাঝে মাঝে অ্যাগনিস্টের মতো কাজ করে, মাঝে মাঝে অ্যান্টাগনিস্টের মতো কাজ করে। মানে যখন একটা ইয়ে আসবে, যখন একটা অ্যান্টাগনিস্ট আসবে তার প্রেজেন্সে তারা অ্যাগনিস্টের মতো কাজ করবে। আর যদি অ্যাগনিস্ট থাকে, অ্যাগনিস্টের প্রেজেন্সে তারা অ্যান্টাগনিস্টের মতো কাজ করবে। আচ্ছা, তাহলে এগুলো কি কি দেখো, পেন্টাজোসিন, নালবিউফিন আর হচ্ছে বিউটারফেনল। এরপর আসে অ্যান্টাগনিস্ট, মানে তারা রিসেপ্টরকে অ্যাক্টিভেটই করবে না, কি করবে, রিসেপ্টরকে ব্লক করে দেয়। অ্যান্টাগনিস্টরা সবসময় কি করে, রিসেপ্টরকে ব্লক করে দেয়, যার কারণে অ্যাগনিস্টরা কোনো কাজ করতে পারে না। তো অ্যান্টাগনিস্ট গুলা কি, ন্যালোক্সোন আর হচ্ছে ন্যালট্রিক্সোন। এরপর দেখো অ্যাকর্ডিং টু সোর্স ক্লাসিফিকেশন, আরেকটা আসছে অ্যাকর্ডিং টু সোর্স। ন্যাচারাল, যেটা বলেছিলাম একটু আগে, ওপিয়েট, তাই না, ন্যাচারাল ডিরাইভেটিভস যেগুলো ছিল, ওপিয়েট গুলো দেখো মরফিন আর হচ্ছে কোডেইন, মানে যেগুলো পপি প্ল্যান্ট থেকে ন্যাচারালি আসবে সেগুলো হচ্ছে মরফিন আর কোডেইন। আচ্ছা, তারপর আসছে দেখো সেমি সিনথেটিক। সেমি সিনথেটিক হচ্ছে হিরোইন আর হচ্ছে অক্সিকোডোন। হিরোইন এটা জানো যে অ্যাডিকশনের একটা ড্রাগ, ড্রাগ এডিকশনে ইউজ করা হয়। তো এটা হচ্ছে ওপিওয়েডের একটা, ওপিওয়েড গ্রুপেরই একটা ওষুধ, ওষুধ তো বলা যায় না, ড্রাগ। আচ্ছা, তারপর আসবে হচ্ছে অক্সিকোডোন। এই দুটো হচ্ছে সেমি সিনথেটিক ডেরিভেটিভ। আচ্ছা, আর সিনথেটিক মানে সোললি ল্যাবরেটরিতে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ফেন্টানাইল আর হচ্ছে পেথিডিন। পেথিডিন আর ফেন্টানাইল এই দুটো হচ্ছে সিনথেটিক। এন্ডোজেনাস, এন্ডোজেনাস মানে কি, এন্ডোজেনাস মানে যেই সাবস্টেন্স গুলো আমাদের বডির ভিতরে তৈরি হয় সেগুলোকে বলে এন্ডোজেনাস। তো আমরা যেমন একটা ব্যথা পেলাম, আমরা একটা কেউ চিমটি দিল, চিমটি দিলে কি হয়, ব্যথা পায়। তো ব্যথা পেলে সেই ব্যথাটা কিন্তু আবার নিজে নিজেই ভালো হয়ে যায়। অথবা একটা বলের আঘাত পেলো, সেই ব্যথাটা দেখা যায় খুব বেশি ইয়ে না হলে কি হয়, ইনজুরি না হলে, মাসেল ইনজুরি বা কিছু না হলে দেখা যায় সেটা এমনিতেই ভালো হয়ে যায়, তাই না? তো সেটা কেন ভালো হয়, এই এন্ডোজেনাস অপিওয়েড অ্যানালজেসিস গুলোর জন্য। এন্ডোজেনাসলি যেগুলো তৈরি হয় বডির ভিতরে, এনকেফালিন, এন্ডরফিন আর ডাইনরফিন, এই তিনটা হচ্ছে এন্ডোজেনাস ওপিওয়েডস। এই সাবস্টেন্স গুলোর জন্য আমাদের বডিতে ইন্ট্রিনসিক যে পেইন মেকানিজম, মানে পেইন যেগুলো রিলিফ হয়, ইন্ট্রিনসিক পেইন রিলিফার হিসেবে কাজ করে এরা। এনকেফালিনস, এন্ডরফিনস আর হচ্ছে ডাইনরফিন। এখানে আবার ডাইনরফিন এ, ডাইনরফিন বি এরকমও আছে, কয়েকটা সাব ক্লাসিফিকেশন আছে এদের মধ্যে। এখন আসি আমরা যে মেকানিজম, কিভাবে ওপিওয়েড গুলা কাজ করে। ম্যাম, মরফিন, এনডরফিন এন্ডরফিন এগুলো কি ম্যাম আমাদের বডির কোনো সেল রিলিজ করে? হ্যাঁ, বডিতেই প্রডিউস হয়, বডিতে হচ্ছে অটোমেটিক্যালি প্রডিউস হয় এগুলা, এন্ডরফিন, এনকেফালিন আর হচ্ছে ডাইনরফিন। ওই যে যেগুলো হচ্ছে সাবস্টেন্স আমাদের, আমরা পড়েছিলাম না যে পেইন পাথওয়ে, পেইন পাথওয়েতে ছিল ডিসেন্ডিং পাথওয়ে,
যেগুলো হচ্ছে যে ওই যে রোস্ট্রোভেন্ট্রাল মেডুলা এই জায়গাগুলো থেকে কি হয়, এই সাবস্টেন্স গুলো রিলিজ হয়। কিছু, কিছু ব্রেইন এন্ড কর্টেক্স তারপর হচ্ছে যে স্পাইনাল কর্ডের কিছু জায়গা থেকে এই সাবস্টেন্স গুলো রিলিজ হয়। এইগুলা রিলিজ হলে তখন এগুলো পেইন, বিশেষ করে এগুলো ডিসেন্ডিং পাথওয়ে যেটা পড়িয়েছিলাম তোমাদেরকে, একটা ছিল অ্যাসেন্ডিং পাথওয়ে যেটা হচ্ছে পেইন পারসেপশন করে ব্রেইনে, আরেকটা হচ্ছে ডিসেন্ডিং পাথওয়ে। তো ডিসেন্ডিং পাথওয়েটাতে পার্টিকুলারলি হচ্ছে এই যেগুলো এন্ডোজেনাস ওপিওয়েডস সেগুলো হচ্ছে রিলিজ হয়। আচ্ছা, তারপর দেখো ওপিওয়েড রিসেপ্টরের মাধ্যমে কাজ করে, যেটা বললাম যে মরফিনকে আমরা প্রোটোটাইপ বলি। মরফিন ইজ দ্য প্রোটোটাইপ অফ ওপিওয়েড অ্যানালজেসিক। মরফিনটা কি করে, অ্যাকশন প্রডিউস করে ওপিওয়েড রিসেপ্টরের সাথে বাইন্ড করে। তো রিসেপ্টর গুলো কি কি দেখো, একটা হচ্ছে মিউ, কাপ্পা আর হচ্ছে ডেল্টা। এই তিনটা হচ্ছে ওপিওয়েড রিসেপ্টর। ওপিওয়েড ড্রাগ গুলা যতগুলো ওপিওয়েড মেডিসিন আছে সেগুলো সব এই রিসেপ্টর গুলোর সাথে বাইন্ড করে কাজ করে, মিউ, কাপ্পা এন্ড ডেল্টা। আচ্ছা, এই যে পেইন পাথওয়েটা এটা আবার দেখাই। এখানে দেখো পেইন পাথওয়ের মধ্যে যখন ইনজুরি হবে, ইনজুরি হলে কি হয়, সাবস্টেন্স কতগুলো রিলিজ হয়। কি সাবস্টেন্স, কতগুলো এন্ডোজেনাস বডি থেকে কতগুলো সাবস্টেন্স রিলিজ হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন আর ব্র্যাডিকাইনিন। এরা হচ্ছে মেইনলি কি করে, পেইনটা আমরা পারসেপশন, যে পেইন পারসেপশন করি সেটা মেইনলি হয় হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন আর ব্র্যাডিকাইনিনের জন্য। আচ্ছা, তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন ব্র্যাডিকাইনিন গুলো কি হয়, আবার রিলিজ করে গ্লুটামেট এবং সাবস্টেন্স পি। গ্লুটামেট তোমরা জানো, গ্লুটামেট একটা হচ্ছে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। তাহলে এখন যখন ইনজুরি হবে, একটা ধরো পেরিফেরিতে ইনজুরি হলো, এটা এখানে পেরিফেরিটা দেখানো হয়নি, এখানে সরাসরি স্পাইনাল কর্ড দেখানো হয়েছে। যখন পেরিফেরিতে ইনজুরি হয় তখন সেই একদম পেরিফেরাল সাইডে কিছু রিলিজ হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্র্যাডিকাইনিন। তারপর আবার সেটা হচ্ছে যে ইম্পালস ট্রান্সমিট করে নিয়ে যায় কোথায়, স্পাইনাল কর্ডে। তো স্পাইনাল থ্যালামিক ট্র্যাক্ট যেগুলা, সেই স্পাইনাল থ্যালামিক ট্র্যাক্ট থেকেও আবার কি হয়, এই সাবস্টেন্স গুলা রিলিজ হয়। যেগুলা রিলিজ হয়, কিছু এখানে নিউরোট্রান্সমিটার আছে, কিছু কেমিক্যাল সাবস্টেন্স আছে, কিছু অটাকয়েডস আছে। তো এই সাবস্টেন্স গুলো যখন রিলিজ হয় তখন এরা কি করে, পেইনটাকে ট্রান্সমিট করে ওই যে উপরে আস্তে আস্তে উঠছে, দেখো অ্যাসেন্ডিং পাথওয়ের মাধ্যমে অ্যারোগুলো উপরের দিকে, পাথওয়ের মাধ্যমে উঠে কোথায় যাবে, আলটিমেটলি ব্রেইনে। ব্রেইনে যে পেইন সেন্টার থাকে সেই ব্রেইন সেন্টারে যাবে। তো পেইন সেন্টারে যখন ব্রেইনে যাবে তখনই আলটিমেটলি কর্টেক্সে যাওয়ার পরে পেইনটা পারসেপশন হয়, মানে তখন আমরা পেইন ফিল করি। আচ্ছা, তারপর আসছে দেখো ডিসেন্ডিং পাথওয়ে। অ্যাসেন্ডিং পাথওয়েটা হচ্ছে পেইন পারসেপশনের পাথওয়ে, মানে আমরা যে পেইন ফিল করছি সেটা অ্যাসেন্ডিং পাথওয়ের মাধ্যমে যে সাবস্টেন্স গুলো রিলিজ হচ্ছে ইনজুরি সাইট থেকে, এই গ্লুটামেট, সাবস্টেন্স পি, প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্র্যাডিকাইনিন, এগুলাই আমাদেরকে পেইন ফিল করায়। আচ্ছা, আর ডিসেন্ডিং পাথওয়েটাকে আমরা বলি, লিখে রাখো আরেকটা জিনিস, ডিসেন্ডিং পাথওয়েকে বলা হয় পেইন ইনহিবিটরি পাথওয়ে। পেইন ইনহিবিটরি পাথওয়ে। পেইন ইনহিবিটরি পাথওয়ে মানে কি, তারা পেইনটাকে কমায়, বডির যে ইন্ট্রিনসিক মেকানিজম আছে সেটার মাধ্যমে তারা পেইন কমায়। এই যে এখানে দেখো, আচ্ছা এটা তো তোমাদেরকে মনে হয় পড়াইনি, আমি মনে হয় এমবিবিএস এ পড়াইছি, একটা ক্লাস নিচ্ছিলাম ওদের, মাঝখানে আমি ক্লাস নিতে পারিনি, এটা এখন মনে পড়লো। এই যে এইখানে দেখো, এই যে এনকেফালিন লেখা আছে, দেখেছো, এই যে এরকম পেরিঅ্যাকুইডাক্টাল, গ্রে এরিয়া, রোস্ট্রোভেন্ট্রাল মেডুলা, এই জায়গাগুলোতে ডিসেন্ডিং পাথওয়েতে লেখা আছে। দেখো এই জায়গাগুলো থেকে কি হয়, যেগুলা ইন্ট্রিনসিক আমাদের পেইন কমায়, এন্ডোজেনাস, সেই সাবস্টেন্স গুলো রিলিজ হয়। এখানে দেখো অটাকয়েড আছে, 5-হাইড্রোক্সিট্রিপটামিন একটা আছে, আরেকটা হচ্ছে এনকেফালিন। তো এনকেফালিনটাই কি, এন্ডোজেনাস ওপিওয়েড। তাহলে এখানে দেখো কর্টেক্স থেকে আসছে, হাইপোথ্যালামাস থেকে পেরিঅ্যাকুইডাক্টাল গ্রে এরিয়া, এই নামটা মনে রাখবা, রোস্ট্রোভেন্ট্রাল মেডুলা এই সাইটটার নামটা মনে রাখবা, এখানে এই দুইটা নাম মনে রাখতে হবে। তাহলে এখান থেকে হচ্ছে যেসব সাবস্টেন্স রিলিজ হয় সেগুলো কি হয়, আমাদের পেইনটাকে কমিয়ে দেয়। আচ্ছা, তাহলে সাইট অফ ওপিওয়েড অ্যাকশন, ওপিওয়েডটা কোন কোন জায়গায় কাজ করছে দেখো। ওপিওয়েড যখন আমরা দিচ্ছি অ্যাসেন্ডিং পাথওয়েতে, দেখো এ লেখা, এখানে হচ্ছে একটা ওপিওয়েড রিসেপ্টর থাকে, মিউ, কাপ্পা অথবা ডেল্টা। আচ্ছা, তারপর দেখো বি, এ মানে হচ্ছে যেটা পেরিফেরাল সাইট অফ ইনজুরি, যেটা পেরিফেরি, ধরো পায়ে কোথাও ব্যথা পেলো বা হাতে কোথাও ব্যথা পেলো, এটা হচ্ছে সাইট অফ ইনজুরিতে একটা ওপিওয়েড রিসেপ্টর। বিটা হচ্ছে দেখো স্পাইনাল কর্ডে একটা ওপিওয়েড রিসেপ্টর আছে। আরেকটা দেখো একদম কর্টেক্সে, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ব্রেইনে, ব্রেইনে হচ্ছে কি থাকে, আরেকটা ওপিওয়েড রিসেপ্টর থাকে। তাহলে ওপিওয়েড রিসেপ্টর গুলার সাথে ওপিওয়েড বাইন্ড করে তাদের কাজ করে। আচ্ছা, এখন ডিসেন্ডিং পাথওয়েতে কোথায় কোথায় ওপিওয়েড রিসেপ্টর আছে দেখো, একটা হচ্ছে কর্টেক্সে, তারপর হচ্ছে পেরিঅ্যাকুইডাক্টাল গ্রে এরিয়াতে, আর একটা হচ্ছে রোস্ট্রোভেন্ট্রাল মেডুলাতে। তাহলে এই জায়গাগুলোতে ওপিওয়েড রিসেপ্টর থাকে এবং এগুলোর সাথেই রিসেপ্টরের সাথে ওপিওয়েড বাইন্ড করে তারপর কাজ করে। এখন আসো মলিকুলার লেভেলে, মানে একদম মলিকুলারলি তারা আসলে কিভাবে কাজ করছে ওপিওয়েড গুলা, সেটা এখানে দেখানো হয়েছে। দেখো প্রি সিনাপটিক মেমব্রেন, তোমরা জানো যে একটা একজন ডেনড্রাইট যেগুলা থাকে, সিনাপস থাকে, এগুলাতে কি থাকে, একটা প্রিসিনাপটিক মেমব্রেন থাকে, একটা সিনাপটিক ক্লেফট থাকে, আর একটা হচ্ছে পোস্ট সিনাপটিক মেমব্রেন থাকে। তো প্রিসিনাপটিক মেমব্রেনটাতে একটা দেখো কি কি হচ্ছে, মরফিন যখন মরফিন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে তখন প্রিসিনাপটিক মেমব্রেনে কি হয়,
প্রিসিনাপটিক মেমব্রেনে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল যেটা সেই চ্যানেলটা ক্লোজ হয়ে যায়। তো তোমরা জানো যখন ক্যালসিয়াম চ্যানেল ক্লোজ হয়ে যাবে তখন ক্যালসিয়াম এন্ট্রি হবে না। আর ক্যালসিয়ামটা কি করে সবসময় এক্সাইটেশন করে, তাই না? কন্ট্রাকশন যেকোনো ধরনের সিক্রেশন বা সবকিছু কে করে? ক্যালসিয়াম। তো ক্যালসিয়ামটা যখন বন্ধ হয়ে গেল তাহলে কি হবে না? নিউরোট্রান্সমিটার রিলিজটা হবে না। যেটা আমরা জানি যে ক্যালসিয়াম যখন এন্ট্রি হয় প্রিসিনাপটিক মেমব্রেনে তখন সেই ক্যালসিয়ামটা কি করে? নিউরোট্রান্সমিটার থেকে রিলিজ করে সিনাপটিক ক্লেফটে, তাই না? তো নিউরোট্রান্সমিটার ক্যালসিয়াম যেহেতু ইনফ্লাক্স হচ্ছে না তাহলে নিউরোট্রান্সমিটার রিলিজ হবে না। এবং আলটিমেটলি নিউরোট্রান্সমিটার মানে কি বুঝালাম? ওই যে একটু আগে দেখালাম গ্লুটামেট, সাবস্টেন্স পি, এই জিনিসগুলো তখন আর রিলিজ হবে না। তো আলটিমেটলি যদি নিউরোট্রান্সমিটার রিলিজ না হয়, নিউরোট্রান্সমিটার রিলিজটাকে বন্ধ করে দিবে। তো বন্ধ করলে যেই নিউরোট্রান্সমিটার গুলা পেইন পারসেপশন করে, পেইনকে ট্রান্সমিট করে, সেই নিউরোট্রান্সমিটারের রিলিজ বন্ধ হয়ে গেলে কি হবে? অ্যানালজেসিয়া মানে ব্যথা কমে যাবে। আচ্ছা, এটা গেল প্রিসিনাপটিক মেমব্রেনে। আরেকটা দেখো পোস্ট সিনাপটিক মেমব্রেন। পোস্ট সিনাপটিক মেমব্রেনে কি হয় দেখো? পটাশিয়াম চ্যানেলকে ওপেন করে। তো পটাশিয়াম চ্যানেলকে ওপেন করলে কি হয়? পটাশিয়াম ইফ্লাক্স বেড়ে যাবে। এবং পটাশিয়াম ইফ্লাক্স হলে তোমরা জানো যে হাইপারপোলারাইজেশন হয় এবং আলটিমেটলি ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল তৈরি হয়। এবং এটা হচ্ছে আলটিমেটলি কি করবে? অ্যানালজেসিয়া করবে। তাহলে প্রিসিনাপটিক নিউরোট্রান্সমিটার প্রিসিনাপটিক মেমব্রেনে কি করবে? যেটা ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে দিয়ে নিউরোট্রান্সমিটারটাই রিলিজ বন্ধ করে দেয় যেগুলো পেইন পারসেপশন করে। তাহলে অ্যানালজেসিয়া প্রডিউস করবে। আর পোস্ট সিনাপটিক মেমব্রেনে কি করে? তারা পটাশিয়াম চ্যানেলকে ওপেন করে দিয়ে ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল তৈরি করে, যার কারণে কোনো ধরনের পেইন ট্রান্সমিশন হয় না। মানে পেইন পারসেপশন হতে হলে কি হবে? ডিপোলারাইজেশন হতে হবে। মেমব্রেন ডিপোলারাইজেশন হলেই তখন কি হয়? পেইন পারসেপশন হয়। তো এখানে কি হচ্ছে? হাইপারপোলারাইজ করে দিচ্ছে মেমব্রেনকে। তাহলে ইনহিবিটরি পোস্টসিনাপটিক পটেনশিয়াল তৈরি হয়ে অ্যানালজেসিয়া প্রডিউস করবে। আচ্ছা, ৩ নাম্বার আর্মটা দেখো, এটা কিন্তু যদি বলা হয় যে মরফিন কিভাবে পেইন রিডিউস করে, ঠিক আছে? হাউ মরফিন প্রডিউস অ্যানালজেসিয়া। যদি কোশ্চেন এটা জিজ্ঞেস করে তাহলে ফার্স্ট ২ টা আর্ম দেখাবে, প্রিসিনাপটিক মেমব্রেন অ্যান্ড পোস্টসিনাপটিক মেমব্রেন। আর যেটা থার্ড আর্ম মানে হচ্ছে ইনহিবিশন পোস্ট অফ সিনাপটিক মেমব্রেনটা আরেকবার বলেন। হ্যাঁ, বুঝতে পারিনি কি বলছো? পোস্ট সিনাপটিক মেমব্রেনটা আরেকবার বলেন। আচ্ছা, পোস্ট সিনাপটিক মেমব্রেনটা হচ্ছে একটা, তোমরা জানো যে প্রিসিনাপটিক মেমব্রেনের থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ হয়। আর নিউরোট্রান্সমিটারটা কোথায় কাজ করে? পোস্ট সিনাপটিক মেমব্রেনে গিয়ে। তো প্রিসিনাপটিক মেমব্রেনে সেই নিউরোট্রান্সমিটারটা যেটা পেইনকে পারসেপশন করাবে সেটাকেই সে রিলিজ হতে দিচ্ছে না, তাহলে পেইন আমরা ফিল করব না। আর পোস্ট সিনাপটিক মেমব্রেনে কি করে দেখো? পোস্ট সিনাপটিক মেমব্রেনে কি থাকে? সোডিয়াম চ্যানেল থাকে, পটাশিয়াম চ্যানেল থাকে। যদি সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়, তোমরা জানো যে সোডিয়াম চ্যানেল ওপেন হলেই ডিপোলারাইজেশন হয় এবং তখনই কি হবে? পেশেন্ট পেইন ফিল করবে। হ্যাঁ, এগুলো হচ্ছে মলিকুলার লেভেলের কথাবার্তা। তো এখন এখানে কি করে? সে পটাশিয়াম চ্যানেলটাকে ওপেন করে দেয়। পটাশিয়াম চ্যানেলকে যখন ওপেন করবে তখন পটাশিয়ামটা ইফ্লাক্স হবে এবং আলটিমেটলি কি হবে? হাইপারপোলারাইজেশন। পটাশিয়াম মানেই কি? পটাশিয়াম মানেই হচ্ছে হাইপারপোলারাইজেশন হবে। মেমব্রেন হাইপারপোলারাইজ হয়ে যায়। হাইপারপোলারাইজেশন মানে কি? তখন কি হবে? ইনহিবিটরি পোস্টসিনাপটিক পটেনশিয়াল তৈরি হবে। মানে এক্সাইটেটরি পোস্টসিনাপটিক পটেনশিয়ালটা তৈরি হচ্ছে না, যার কারণে কোনো সেলফ ফায়ারিং হচ্ছে না, যেটার কারণে পেইন পারসেপশন হয়। তো এটা হচ্ছে না, যেহেতু পটাশিয়াম ঢুকছে, হাইপারপোলারাইজেশন হচ্ছে, তাহলে কি হবে? ইনহিবিটরি পোস্টসিনাপটিক পটেনশিয়াল তৈরি হবে এবং আলটিমেটলি সেটা কি করবে? অ্যানালজেসিয়া প্রডিউস করবে। আচ্ছা, জি। থার্ড রাউন্ডের কথা যেটা বলছিলাম, যদি অ্যানালজেসিয়া লিখা আসে যে হাউ মরফিন প্রডিউস অ্যানালজেসিয়া, তাহলে কিন্তু থার্ড রাউন্ডটা লেখার দরকার নেই। এটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস। যেটা হচ্ছে মরফিন কি করতে পারে? অ্যাড্রিনালাইল সাইক্লিসকে ইনহিবিট করতে পারে, যার কারণে অ্যাড্রিনালাইল সাইক্লিসকে ইনহিবিট করলে সাইক্লিক এমপি ফর্মেশন হবে না এবং আলটিমেটলি কি হয়? টলারেন্স আর ডিপেন্ডেন্স যেটা সেটা ডেভেলপ হয় এই মেকানিজমের মাধ্যমে। মানে মরফিন অনেকদিন ইউজ করলে কি হবে? টলারেন্স ডেভেলপ করে। টলারেন্স মানে কি? সে আর কোনো ইফেক্ট গুলা আর প্রডিউস হবে না বা ইফেক্ট গুলা কাজ করবে, মানে মরফিনের ইফেক্ট গুলা ডেভেলপ করবে না। যে ইফেক্ট গুলা প্রডিউস করে সেগুলোর প্রতি টলারেটেড হয়ে যায়, পেশেন্ট টলারেন্স ডেভেলপ করে যায়। আর ডিপেন্ডেন্স মানে কি? অনেকদিন ধরে ইউজ করতে হঠাৎ করে অ্যাডিকশন, মানে ডিপেন্ডেন্স ব্যাপারটা আলটিমেটলি অ্যাডিকশনে চলে যায়। যে পেশেন্ট সেটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, বডির মেকানিজমটা সেই অনুযায়ী ডিপেন্ডেন্ট হয়ে যায়। আলটিমেটলি উইথড্র করলে দেখা যায় উইথড্রয়াল সিম্পটম গুলো ডেভেলপ করে। তো এই থার্ড আর্মটা তোমরা অ্যানালজেসিয়া যদি আসে তাহলে এখানে লিখবে না থার্ড আর্মটা। আচ্ছা, এখন ও যে ইয়েগুলোর সাথে বাইন্ড করছে, মানে রিসেপ্টর গুলোর সাথে বাইন্ড করছে, তাহলে রিসেপ্টর গুলোর সাথে বাইন্ড করে কি ইফেক্ট প্রডিউস করে? ফার্মাকোলজিক্যাল ইফেক্ট গুলো কি করে সে আসলে? তো কিছু ইনহিবিটরি ইফেক্ট করে। ফার্মাকোলজিক্যাল ইফেক্ট গুলো আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি করে দেখো, মানে সেন্ট্রালি ব্রেইন এন্ড স্পাইনাল কর্ডে কি কাজ করে সে?
ব্রেন এন্ড স্পাইনাল কর্ডে কাজ করে দেখো ইনহিবিটরি কিছু কাজ করবে, যেমন হচ্ছে ইনহিবিশন করলে কি করবে অ্যানালজেসিয়া, মানে যে পেইনকে ইনহিবিট করে দিবে, তাই না? তাহলে অ্যানালজেসিয়া প্রডিউস করবে। তারপর সিডেশন প্রডিউস করবে, পেশেন্টের ঘুম আসবে। তারপরে এন্টি অ্যাংজাইটি ইফেক্ট, মানে পেশেন্ট অ্যাংশাস থাকলে তার কি ইফেক্ট প্রডিউস করবে, অ্যাংজাইটিটা কমিয়ে দিবে। তো এইগুলো এতক্ষণ ভালো ইফেক্ট করছি আমরা, তখন যে ভালো ইফেক্ট যেগুলো আমরা ট্রিটমেন্ট পারপাসে ইউজ করতে পারি বা পেশেন্টের জন্য ভালো, কিন্তু আলটিমেটলি দেখো আরেকটা ইফেক্ট আছে রেসপিরেটরি ডিপ্রেশন, পরের ইফেক্টটা রেসপিরেটরি ডিপ্রেশনটা অবশ্যই কি খারাপ ইফেক্ট, তার মানে এটা অ্যাডভার্স ইফেক্টের মধ্যে পড়বে। তাহলে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট বলতে কিন্তু বোথ গুড ইফেক্ট এন্ড ব্যাড ইফেক্ট, মানে বেনিফিশিয়াল ইফেক্ট এবং অ্যাডভার্স ইফেক্ট সবই বোঝায়। তাহলে রেসপিরেটরি ডিপ্রেশন হচ্ছে এগুলোও কি সেন্ট্রালি। কাফ সাপ্রেশন হচ্ছে, কাফ সাপ্রেশনটা ভালো ইফেক্ট। কাফ সাপ্রেশন প্রপার্টির জন্য আমরা ওই যে কোডেইনের কথা বলেছিলাম একটু আগেই, কোডেইনটা ইউজ করি আমরা এই কাফ সাপ্রেসেন্ট প্রপার্টির জন্য। তারপর মরফিনকে আবার কাফ সাপ্রেসেন্ট প্রপার্টির জন্য ইউজ করা যাবে না, কারণ মরফিনের এত বেশি ওয়াইড অ্যাকশন, ওর এত বেশি অ্যাডভার্স ইফেক্ট, ওর এত বেশি অ্যাডিকশন পটেনশিয়াল, ও ইন্টারভেনাস ইউজ করতে হয়। তো এইসব অনেক কারণে আমরা মরফিন টরফিন এই জিনিসগুলো যখন কোনো সিভিয়ার পেইন নিয়ে পেশেন্ট আসে শুধুমাত্র সেসব ক্ষেত্রেই আমরা ইউজ করি। আমরা এইসব কাফ সাপ্রেশনের জন্য বা শুধুমাত্র ঘুম পাড়িয়ে রাখার জন্য পেশেন্টকে এইসব কাজের জন্য আমরা মরফিন ইউজ করি না। আচ্ছা, তাহলে ইনহিবিটরি ইফেক্ট যেগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যদি ইনহিবিশন করে তাহলে তারা কি কি ইফেক্ট প্রডিউস করবে, অ্যানালজেসিয়া, সিডেশন, অ্যান্টি অ্যাংজাইটি, রেসপিরেটরি ডিপ্রেশন এন্ড কাফ সাপ্রেশন। তো অ্যানালজেসিয়াটা তো তোমরা দেখলে কিভাবে প্রডিউস করে। আচ্ছা, এখন এখানে দেখো রেসপিরেটরি ডিপ্রেশন কেন প্রডিউস করে এটা জিজ্ঞেস করে ভাইবা বোর্ডে। রেসপিরেটরি ডিপ্রেশন কেন প্রডিউস করবে, মরফিন কিভাবে রেসপিরেটরি ডিপ্রেশন প্রডিউস করবে? মরফিন হচ্ছে কি করে, রেসপিরেটরি সেন্টার যেটা সেন্ট্রালি রেসপিরেটরি সেন্টারকে সাপ্রেস করে, যার কারণে রেসপিরেটরি ডিপ্রেশন হয়। রেসপিরেটরি সেন্টারকে সাপ্রেস করে, যার কারণে রেসপিরেটরি ডিপ্রেশন হয়। আর কাফ সাপ্রেশন কিভাবে হয়, এটা হচ্ছে কাফ সেন্টার যেটা থাকে, একটা কাফ সেন্টারও থাকে কর্টেক্সে, সেই কাফ সেন্টারকে হচ্ছে সাপ্রেস করে। এই টুকিটাকি কথাবার্তাগুলো লিখে রাখো, যেসব কথাবার্তা আলাদা বলছি সেগুলো লিখে রাখো। তাহলে কাফ সাপ্রেশন কিভাবে করে, কাফ সেন্টারকে সাপ্রেস করার মাধ্যমে কাফ সাপ্রেশন করবে। রেসপিরেটরি ডিপ্রেশন করা হচ্ছে রেসপিরেটরি সেন্টারকে ডিপ্রেস বা সাপ্রেস করার মাধ্যমে। আচ্ছা, তারপর আসছে দেখো এক্সাইটেটরি ইফেক্ট। এক্সাইটেটরি ইফেক্ট গুলো কি কি দেখো, নশিয়া এন্ড ভমিটিং, নশিয়া এন্ড ভমিটিং, তারপর মিওসিস, আইএ মিওসিস করবে, ইউফোরিয়া, পেশেন্ট অনেক আনন্দ পায়, খুশি হয়ে যায়, যার কারণে এটা এডিকশনের পেশেন্টরা এটা ইউজ করে, মানে পেশেন্ট তো না, তারা অ্যাডিক্টেড পার্সনরা ইউজ করে। ট্রাঙ্কাল রিজিডিটি আর হাইপার অ্যাক্টিভ স্পাইনাল কর্ড রিফ্লেক্স। তো লাস্টের দুইটা হচ্ছে গিয়ে স্পাইনাল কর্ড রিলেটেড, মানে স্পাইনাল কর্ডের হাইপার এক্সাইটেবিলিটি করলে কি হয়, ট্রাঙ্কাল রিজিডিটি, ট্রাঙ্ক যেটা আমাদের বডি ট্রাঙ্কের রিজিডিটি ডেভেলপ করে স্পাইনাল কর্ডে। আর হচ্ছে হাইপার অ্যাক্টিভ স্পাইনাল কর্ড রিফ্লেক্স, মানে রিফ্লেক্স গুলা কি হয়, হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। আচ্ছা, আর প্রথম গুলো দেখো, এগুলো সবগুলো লিখে রাখো। নশিয়া ভমিটিং কেন হয়, নশিয়া ভমিটিং এর সেন্টারটার নাম বলো তো কেউ একজন। নশিয়া ভমিটিং এর সেন্টারটার নাম কি, কেউ পারবা? কেমোরিসেপ্টর ট্রিগার জোন। তাহলে কেমোরিসেপ্টর ট্রিগার জোনকে এগুলো লিখে রাখো, যখন কেমোরিসেপ্টর ট্রিগার জোনকে স্টিমুলেট করে তখন নশিয়া ভমিটিং হবে। যদি কেমোরিসেপ্টর ট্রিগার জোনকে স্টিমুলেট করে তাহলে কি হবে, নশিয়া ভমিটিং হবে। আচ্ছা, এখন মিওসিস কেন হয়, মিওসিস কোন নার্ভটার জন্য হয় বলো তো, কোন ক্রেনিয়াল নার্ভটার জন্য হয় মিওসিস? থার্ড থার্ড ক্রেনিয়াল নার্ভটার নাম কি, কারো মনে আছে থার্ড ক্রেনিয়াল নার্ভের নাম? হুম, অকুলোমোটর ম্যাম। ভেরি গুড, অকুলোমোটর। তাহলে অকুলোমোটর নার্ভের একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস গুলোর নাম মনে আছে? কি নিউক্লিয়াস থাকে অকুলোমোটর নার্ভের? নিউরো অ্যানাটমি পড়েছো না তোমরা, স্নেলের পড়ায় তোমাদেরকে? থার্ড ক্রেনিয়াল নার্ভ অকুলোমোটর নার্ভের একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটার নাম বলো তো দেখি কেউ। মানে ইনফেরিয়র রেটিকুলার, এটা এটা আছে, আরেকটা কি বলো? হ্যাঁ, অকুলোমোটর নিউক্লিয়াই, রেড নিউক্লিয়াই, আর সুপেরিয়র, ইনফেরিয়র অবলিক, এডিঞ্জার ওয়েস্টপাল নিউক্লিয়াস। ভেরি গুড, ভেরি গুড, এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস। তাহলে এডিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস, যদি এগুলা লিখে রাখো, নশিয়া ভমিটিং এটাও লিখো যে কেমোরিসেপ্টর ট্রিগার জোন, এগুলা কিন্তু একদম ভাইবার কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন, তারপর হচ্ছে অস্পির কোশ্চেন। নশিয়া ভমিটিং কেন করে মরফিন, ওয়াই মরফিন প্রডিউসেস নশিয়া ভমিটিং, কেমোরিসেপ্টর ট্রিগার জোনকে স্টিমুলেট করে।
ওয়াই মরফিন প্রডিউসেস মায়োসিস, মিওসিস কেন ডেভেলপ করবে? কারণ হচ্ছে থার্ড ক্রেনিয়াল নার্ভ মানে অকুলোমোটর নার্ভকে সে স্টিমুলেট করে। কোন জায়গায় স্টিমুলেট করবে? এরিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস যেটা, সেটাকে স্টিমুলেট করলেই কি হয়? মিওসিস ডেভেলপ করে। অকুলোমোটর নার্ভের এরিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াসকে স্টিমুলেট করলে কি হবে? মিওসিস ডেভেলপ করবে। আচ্ছা, এখন আসো পেরিফেরাল ইফেক্ট। পেরিফেরাল ইফেক্ট গুলা কি কি? মরফিনের দেখো কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর ইফেক্ট আছে মরফিনের। কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি করে? ব্র্যাডিকার্ডিয়া এন্ড হাইপোটেনশন। তো কোশ্চেন জিজ্ঞেস করবে যে হাইপোটেনশন কেন করে? হোয়াই মরফিন প্রডিউসেস হাইপোটেনশন। এটা স্যারদের খুব পছন্দের কোশ্চেন। মরফিনের প্রতিটা জিনিস একদম খুঁটিনাটি যা আছে বই ঘেটে সব পড়ে ফেলবা, কিছু বাদ দেওয়া যাবে না। আচ্ছা, মরফিন হচ্ছে কেন হাইপোটেনশন প্রডিউস করে? হোয়াই মরফিন প্রডিউসেস হাইপোটেনশন। মরফিন প্রডিউস করে কিভাবে? সেই হিস্টামিন রিলিজ করে। মরফিন হিস্টামিন রিলিজ করে। কোত্থেকে হিস্টামিন রিলিজ হয়? হিস্টামিন কোথা থেকে রিলিজ হয়? মাস্ট সেল থেকে। মাসেল। মাস্ট সেল থেকে, ভেরি গুড। মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজ হলে কি করে? সেটা ভেসোডাইলেশন করে। হিস্টামিনটা কি করে? ভেসোডাইলেশন করে। তো ভেসোডাইলেশন করলে কি হয়? পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমে যায় এবং আলটিমেটলি কি হয়? ব্লাড প্রেশার কমে গিয়ে হাইপোটেনশন ডেভেলপ করে। তাহলে এটা জিজ্ঞেস করবে যে মরফিন কেন হাইপোটেনশন প্রডিউস করে? কিভাবে? ব্লাড প্রেশার কমায়। তাহলে মরফিন ব্লাড প্রেশার কমায় বা হাইপোটেনশন প্রডিউস করে, এটা কিন্তু তার অ্যাডভার্স ইফেক্ট। হ্যাঁ, হাইপোটেনশন কমায় কিভাবে? মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজ করে এবং হিস্টামিনটা আলটিমেটলি কি করে? ভেসোডাইলেশন করে পেরিফেরাল রেজিস্ট্যান্স কমিয়ে ব্লাড প্রেশার কমিয়ে দেয়। আচ্ছা, তারপর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে কি করে? কনস্টিপেশন করবে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে কনস্টিপেশন করে। আচ্ছা, জিআইটি তে করবে হচ্ছে কনস্টিপেশন। তারপর বিলিয়ারি ট্র্যাক্টে করবে হচ্ছে বিলিয়ারি কোলিক। বিলিয়ারি কোলিক মানে কি? ব্যথা, কোলিকি পেইন হয়, তাই না? কোলিকি পেইন, যে কনস্ট্রিকশন হলে কি হয়? অ্যাবডোমিনাল পেইন গুলো কি রকম হয়? কোলিকি, মানে পেটে ব্যথা গুলো কি হয়? কোলিকি পেইন বলে এটাকে। তাহলে বিলিয়ারি কোলিক প্রডিউস করবে। রেনাল সিস্টেমে করবে ইউরেটারি কোলিক, আর হচ্ছে জিএফআরটা কমিয়ে দিবে। ম্যাম আপনি কিভাবে কফ সাপ্রেশন বলছিলেন ম্যাম, ওটা কিভাবে করে আরেকবার বলবেন? আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে যে কাফ সাপ্রেশন কিভাবে করে? এটা তেমন কিছুই না। এটা হচ্ছে যে কাফ সেন্টারকে কি করে? সেন্ট্রালি যে কাফ সেন্টার থেকে কাফ সেন্টারকে সাপ্রেস করে। এজন্য হচ্ছে কি হয়? কাফ সাপ্রেশন হয়। মরফিনটা কাফ সাপ্রেশন করে এভাবে। আচ্ছা, এরপর দেখো এখানে যে বাকি ইফেক্ট গুলা, যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে কি করে? কনস্টিপেশন করে। পার্টিকুলারলি তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বিলিয়ারি ট্র্যাক্টে, যেটা বিলিয়ারি কোলিক করছে, আর হচ্ছে ইউটেরিক কোলিক করছে। এই দুইটা তোমাদের জন্য ক্লিনিক্যালি খুবই ইম্পর্টেন্ট। কেন? মরফিনটা হচ্ছে অ্যাকচুয়ালি কি করে? স্মুথ মাসেলকে কন্ট্রাকশন করে, আর স্প্রিংটারকে হচ্ছে না সরি, স্প্রিংটারকে হচ্ছে রিল্যাক্স করে। হ্যাঁ, না সরি, স্প্রিংটারকে হচ্ছে কনস্ট্রিক্ট করে। তো বিলিয়ারি ট্র্যাক্টে কি হয়? বিলিয়ারি ট্র্যাক্টে হচ্ছে যে স্প্রিংটার অফ ওডি থাকে, হ্যাঁ, স্প্রিংটার অফ ওডিটাকে যখন সে কনস্ট্রিকশন করে রাখে, মানে হচ্ছে বন্ধ করে রাখছে, তাহলে বন্ধ করে রাখলে যদি ইন্ট্রাবিলিয়ারি প্রেশারটা বেড়ে যায়, তো ইন্ট্রাবিলিয়ারি প্রেশার বেড়ে গেলে কি হয়? বিলিয়ারি যে সাবস্টেন্স গুলো, মানে গল ব্লাডারে যে ইয়েগুলা থাকে, বাইল গুলা, সেগুলো কি হয়? বের হতে পারে না। আলটিমেটলি কি হয়? বিলিয়ারি কোলিক হয়।
তো এটা হচ্ছে নরমাল পার্সনদের ক্ষেত্রে এত বেশি হয় না। যাদের ক্ষেত্রে হচ্ছে কোলেসিস্টাইটিস বা হচ্ছে যাদের মানে ইনফ্ল্যামেশন থাকে biliary tree তে গল ব্লাডারে কোলেসিস্টাইটিস বলে অথবা হচ্ছে কোলিলিথিয়াসিস যাদের হচ্ছে স্টোন থাকে, গল ব্লাডার স্টোন থাকে। তাদের ক্ষেত্রে হচ্ছে মেইনলি বা রেনাল স্টোন থাকে। তখন মানে কিডনিতে পাথর থাকে তাদের ক্ষেত্রে মেইনলি ইউটেরিক কোলিক, biliary কোলিকটা বেশি হয়। নরমাল পেশেন্টদের ক্ষেত্রেও হয় কিন্তু কম। আচ্ছা। তারপর দেখো ইউটেরাস। ইউটেরাস হচ্ছে প্রোলংগেশন অফ লেবার। এটা কিন্তু আমরা চাই না। তাহলে ইউটেরাসে যখন একটা পেশেন্ট লেবারে থাকবে তখন আমরা অ্যানালজেসিক হিসেবে কখনোই মরফিন ইউজ করতে পারবো না। কেন? কারণ এটা হচ্ছে লেবারের টাইমটাকে অযথা কি করবে? লেংদি করবে। মানে প্রোলংগেশন অফ লেবার করবে। লেবারটাকে প্রলং করে দিবে। আচ্ছা। তারপর দেখো রেসপিরেটরি। রেসপিরেটরি ট্র্যাক্ট হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। মানে হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টে কি করছে? ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলকে কনস্ট্রিকশন করছে। তাহলে কি হবে? রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে। তাহলে এটাও একটা অ্যাডভার্স ইফেক্ট অফ মরফিন। আচ্ছা। এখন আসলে দেখো ইন্ডিকেশন মানে আমরা কোথায়, কোথায় মরফিন ইউজ করব? একটা দেখো সিভিয়ার অ্যাকিউট পেইন। হঠাৎ করে খুব বেশি ব্যথা শুরু হয়ে গেল। সেই কন্ডিশনে আমরা কি করব? মরফিন ইউজ করব। আচ্ছা, তো এরকম কি কন্ডিশন? যেমন পোস্ট অপারেটিভ পেইন। যেসব পেশেন্টের অপারেশন হয়, মেজর অপারেশন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে নরমাল NSAIDs বা উইক ওপিওয়েড সেগুলা দিলে পেইন কন্ট্রোল হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের কি দিতে হয়? ওপিওয়েড অ্যানালজেসিক দিতে হয়। কারণ একটা পেশেন্টকে কেটে অপারেশন করলো। তো ওই ব্যথা তো অনেক বেশি সিভিয়ার পেইন। তাহলে পোস্ট অপারেটিভ পেইন গুলোর ক্ষেত্রে মরফিন, প্যাথিডিন এই অ্যানালজেসিক গুলো ইউজ করা হয়। আর এটা হচ্ছে ফ্র্যাকচার পেইন। দেখো ফ্র্যাকচার, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা কেউ ফল মানে অনেক উঁচু থেকে পড়ে গেল। তো এই জিনিসগুলো হলে কি হয়? ফ্র্যাকচার যখন হয়, ফ্র্যাকচার পেইন তো খুবই সিভিয়ার পেইন। যে হাড্ডি ভেঙে গেল, হাড় ভেঙে গেল। তো বোন ফ্র্যাকচার হলে সেই ক্ষেত্রে হচ্ছে নরমাল NSAIDs দিয়ে কোনোভাবে পেইন রিলিফ করা যায় না। সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ওপিওয়েড অ্যানালজেসিক গুলো ইউজ করতে হয়। পার্টিকুলারলি মরফিন অথবা প্যাথিডিন। মরফিনটা দেখা যায় সবসময় দেই না, আমরা প্যাথিডিনটা ইউজ করি। যদি পেইন কন্ট্রোল না হয় তখন মরফিন দিতে হয়। আচ্ছা, তারপর দেখো ডায়াগনোজড অ্যাবডোমিনাল পেইন মানে অনেক সিভিয়ার পেট ব্যথা। হ্যাঁ, এখানে একটা কথা উল্লেখ আছে দেখো, ডায়াগনোজড অ্যাবডোমিনাল পেইন। ডায়াগনোজড কেন বলা হয়েছে? বলা হচ্ছে যে এই জিনিসটা খুব লিখে রাখো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। ডায়াগনোজড অ্যাবডোমিনাল পেইন কেন বলা হচ্ছে? কেন আনডায়াগনোজড অ্যাবডোমিনাল পেইন বলা হচ্ছে না? মানে তোমার কাছে একটা পেশেন্ট পেইন সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসলেই তুমি মরফিন তাকে দিয়ে দিতে পারবে না। কেন? কারণ হচ্ছে ১ নাম্বার কারণ হচ্ছে দেখো, যদি মরফিন দিয়ে দাও, পেইনটা যদি রিলিফ হয়ে যায়, তোমরা জানো যে পেইন কিভাবে ডায়াগনোসিস করা হয়? পেইন ডায়াগনোসিস করতে তোমরা এখনো অবশ্য জানো না। তোমাদের এটা পড়ানো হয়নি। মেডিসিন-টেডিসিন তো তোমাদের হয়নি এখনো মনে হয়। তো পেইন কিভাবে ডিটেক্ট করতে হয়? পেইনের তোমার ডেন্টাল পেইন যখন মানে দাঁতের ব্যথা-ট্যাথাও যখন পাবা তখন না। যেকোনো পেইনের কিছু ক্রাইটেরিয়া থাকে যে পেইনের ক্যারেক্টারিস্টিক্স টা কেমন, পেইনটা কেমন, পেইনটার অরিজিন কেমন, পেইনটার রেডিয়েশন কোথায় হচ্ছে, পেইনটার সোর্স কি? এই জিনিসগুলা ডিটেক্ট মানে এই জিনিসগুলো হিস্ট্রি নেওয়ার পরেই পেইনটা আমরা ডিটেক্ট করতে পারি যে এইটা এই জায়গার এই জায়গার কারণেই পেইন হচ্ছে। তো যদি পেইনটা কমেই যায়, মরফিন দিয়ে যদি পেইন রিলিফ হয়ে যায়, তখন কিন্তু আর পেইনের সোর্স আমরা আইডেন্টিফাই করতে পারবো না। যেমন অ্যাপেন্ডিসাইটিস এর পেইন। অ্যাপেন্ডিসাইটিস এর পেইন এক জায়গা থেকে শুরু হবে, আম্বিলিকাস থেকে দেখা যাবে রাইট ইলিয়াক ফসাতে কি হয়? রেডিয়েট করবে। তাহলে ওখানে যদি আমি আগেই পেশেন্টকে মরফিন দিয়ে ফেলি, পেশেন্টের দেখা যাবে ওই আম্বিলিকাসেই পেইন স্টপ হয়ে গেল। এত সিভিয়ার পেইন স্টপ হয়ে গেল। তখন পেইন কোনো ম্যাকবার্নিস পয়েন্টেও কোনো টেন্ডারনেস পাওয়া যাবে না। তারপর হচ্ছে লাইটার ইলিয়াক ফসাতে কোনো রেডিয়েশনও পাওয়া যাবে না। এখন আম্বিলিকাসের চারপাশে যেকোনো কারণেই পেইন হতে পারে, ইন্টেস্টাইনাল যেকোনো কজে। তো তাহলে সেই যেটা ইয়ের কারণে অ্যাপেন্ডিসাইটিস এর কারণে পেইন হচ্ছে যে সেটা আমরা ডিটেক্ট করতে পারবো না। তাহলে এটা একটা কারণ যে কি মরফিন রিলিজ করে ফেলবে, পেইনটাকে তাড়াতাড়ি রিলিফ করে ফেলবে। রিলিফ করার কারণে কি হবে? আমরা পেইনের অরিজিন, তারপর রেডিয়েশন এগুলা দেখে আমরা পেইনটা ডায়াগনোস করতে পারবো না। এটা একটা কারণ। ২ নাম্বার এবং মোস্ট ইম্পোর্টেন্ট কারণটা কি? এর আগের স্লাইডটাতেই তোমাদেরকে আমি বলেছি যে কি biliary কোলিক আর হচ্ছে রেনাল কোলিক। কি হয়? যদি পেশেন্টটা বাই এনি চান্স গলব্লাডারের পেশেন্ট আসে, পেশেন্টটা অনেক বেশি গলব্লাডার স্টোন নিয়ে আসলো অথবা কোলেসিস্টাইটিস নিয়ে আসলো অথবা রেনাল স্টোনের পেইন নিয়ে আসলো। হ্যাঁ? তখন কি হবে? তখন হচ্ছে যে যখনই মরফিন দিবা সাথে, সাথে কি হবে? পেইনটা আরো বেশি বেড়ে যাবে, aggravate করবে পেইন। পেইন aggravation হবে। কেন? কারণ ওই যে sphincter of ওডিকে এবং সব রকম ইয়েকে কি করে? সে constrict করে রাখছে, ওদিকে ভিতরে কন্ট্রাকশন বাড়িয়ে দিচ্ছে। তাহলে কি হবে? ভিতরে প্রেশারটা বেড়ে যাচ্ছে। intrabiliary প্রেশার যেটা সেটা বেড়ে যাচ্ছে। intrarenal প্রেশার যেটা সেটা বেড়ে যাচ্ছে। তো প্রেশার বেড়ে গেলে কি হবে? পেইন বেড়ে যাবে। তাহলে যদি ডায়াগনোসিস না করে দিয়ে ফেলো এইসব পেশেন্টকে, যে কোলেলিথিয়াসিস এর পেশেন্ট, কোলেসিস্টাইটিস এর পেশেন্ট, তারপর রেনাল স্টোন এর পেশেন্ট, এইসব পেশেন্টকে অথবা ইউরেটারিক স্ট্রিকচার মানে ইউরেটারে কোনো কারণে স্টোন বা স্ট্রিকচার আছে। এইসব পেশেন্টকে
যদি এইসব পেশেন্ট এই পেইন নিয়ে আসে, মানে সে গল ব্লাডারের পেইন নিয়ে আসলো অথবা রেনাল পেইন নিয়ে আসলো, তাকে যদি তুমি মরফিন দিয়ে দাও তাহলে পেইনটা কি হবে, আরো বেশি বেশি অ্যাগ্রিভেট করবে, তাহলে পেইনটা অনেক বেশি অ্যাগ্রিভেট করবে। আচ্ছা, তারপর আসছে দেখো কার্ডিয়াক পেইন। কার্ডিয়াক পেইন মানে আমরা এখানে বুঝাতে চাচ্ছি যে যেটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন মানে হচ্ছে যে ইসকেমিক হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক, সেই পেইন গুলো, এগুলো এত বেশি সিভিয়ার পেইন যেগুলো মরফিন ছাড়া যায় না। তো মরফিন এইসব পেশেন্টকে দিতে হয়। তো মরফিন ইন এডিশন পেইন রিলিফ করার সাথে সাথে এই পেশেন্টদের আরো কিছু অ্যাডভান্টেজ থাকে মরফিনের কার্ডিয়াক পেইনের ক্ষেত্রে, মানে ওরা পালমোনারি ইডেমা রিলিফ করে, এগুলো সামনের স্লাইড গুলোতে আসবে মরফিন এই জিনিসগুলো। তারপর ফিয়ার অফ ইম্পেন্ডিং ডেথ, পেশেন্ট অনেক অ্যাংশাস থাকে, পেশেন্ট সিডেটিভ থাকে না, মানে সিডেশন থাকে না, পেশেন্ট তখন হয় অনেক পেইনে অনেক বেশি ব্যথা থাকে, তখন মরফিন ওই যে অ্যাংজাইটি, এন্টি অ্যাংজাইটি ইফেক্ট, সিডেটিভ ইফেক্ট, এই ইফেক্ট গুলো তখন পেশেন্টের কাজে লাগে। যে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পেশেন্টের তখন এই ইফেক্ট গুলো ভালো কাজ করে, তাদের কার্ডিয়াক পেইন তো কমাই, তার সাথে সাথে এন্টি অ্যাংজাইটি ইফেক্ট প্রডিউস করে এবং হচ্ছে সিডেটিভ ইফেক্টও প্রডিউস করে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো ক্রনিক পেইন।